আমন্ত্রণ সবাইকে ন্যাশনাল এগ্রিকালচার গ্রুপ টেবিল টকে। সঙ্গে আছি নুসরাত লাবণী। আজকে আমরা কথা বলবো এমন একজন নেত্রীকে নিয়ে যাকে বলা হয় আপোষহীন নেত্রী। আমাদের মাঝখানে তিনি আর নেই, বেগম খালেদা জিয়া, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আসলে দিনের পর দিন সেই আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব। কেন তিনি আপোষহীন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমার ডান দিক থেকে আছেন নাসরিন ফাতেমা আওয়াল, প্রতিষ্ঠাতা এবং সভাপতি উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমন্ত্রণ আপা আপনাকে আমাদের স্টুডিওতে। রয়েছেন শাহনাজ আক্তার রানু, সভাপতি বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম। আমন্ত্রণ আপনাকেও আমাদের স্টুডিওতে। বেগম খালেদা জিয়ার কেন তিনি আপোষহীন সেই প্রশ্নটি তো আমরা খুঁজবই। তার রাজনীতির দিকে যদি আমরা তাকাই দেখা যায় যে সিদ্ধান্তের যে দৃঢ়তা সেটি তার মধ্যে প্রচণ্ডভাবে ছিল। নাসরিন ফাতেমা আওয়াল, আপনাকে দিয়ে শুরু করছি। জীবনের নানা পর্যায়ে আমরা দেখেছি কারাবরণ থেকে শুরু করে রাজনৈতিক নিপীড়ন, বিভিন্ন ক্ষেত্রে তাকে বারবার পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই তিনি আসলে আপোষ করেননি। স্বৈরশাসক এরশাদের অধীনে 86 সালে যে নির্বাচনটি হয় সেখানেও তাকে আমরা দেখলাম যে তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করলেন না। এই যে তার রাজনৈতিক জীবন, তার প্রেক্ষিতে তাকে আপোষহীন নেত্রী হিসেবে আখ্যা দেওয়া হয়। আপনার কাছে জানতে চাইবো আরেকটু বিস্তারিত, কেন তিনি আপোষহীন নেত্রী? প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। এই প্রথম বছরের প্রথম দিনে আজকে আমাকে আপনারা ডেকেছেন, তবে খুব ভরাক্রান্তেই আসলে আমাদেরকে শুভেচ্ছাটা জানাতে হচ্ছে, কারণ এমন এক ব্যক্তি চলে গেছেন। তো ওনার যাওয়াটা, তারপরে পহেলা তারিখ বছরের জিনিসটা জানি কেমন একটা হয়ে রয়েছে। আমরা কখনো এভাবে উদযাপন করিনি, তো যেভাবে নাকি এবার করা হচ্ছে। আসলে উনি আপোষহীন, ওনার যাওয়াটা দেখলেই বোঝা যায় যে উনি যে কত কাজ করেছেন, কিন্তু উনি প্রচারটা কম। ওনার কিন্তু অনেক কাজ করেছেন। আপনার দেখবেন যে এই যে অ্যাসিড নারীদের নিয়ে আমি একটু বলি, অ্যাসিড যে দগ্ধ মহিলারা হতো, এভরিডেই শোনা যেত কোনো না কোনো স্টোরি। তো উনি যখন আসলেন, উনি এটা নিয়ে যে প্রোগ্রামগুলো করেছেন ওনার আমলে, সেখানে কিন্তু তারপর থেকে আপনি দেখবেন যে অ্যাসিড বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে। তো সেটা একটা দিক। আবার নারী ক্ষমতায়নের জন্য উনি কাজ করে গেছেন। আপনার স্কুল কলেজে দেখবেন যে বাচ্চাদের টিউশন ফি আপনার সেকেন্ডারি পর্যন্ত আপনার কোনো টিউশন ফি লাগবে না। আবার মিড ডে মিলও উনি ইন্ট্রোডিউস করেছেন স্কুলে, কারণ আপনার যেন ঝরে না যায় বাচ্চাগুলো, সেটারও একটা দিক আছে। আর আপনার ইকোনমিক্যালি তো অর্থনৈতিকের ব্যাপারে তো উনি অনেক কিছু, ভ্যাটটা কিন্তু উনি চালু করে দিয়ে গেছেন। তার সাথে আপনার যে কৃষি খাতে আপনার এনজিওদের সাথে আপনার যে অংশীদারিত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়েও উনি কিন্তু বীজ ও সেচের পদ্ধতি চালু করেছেন। তারপরে আপনার টেলিকম খাত উন্মুক্ত করেছেন। ওনার আমলে কিন্তু অনেক কাজ হয়েছে। এবং উনি আপনার ওই যে যমুনা সেতু আমরা যেটা বলি যে উত্তরাঞ্চলকে কানেক্ট করার জন্য তো যমুনা সেতুটা হয়েছিল। আর আমি এখানে একটু শেয়ার করি আমারই একটা যে যমুনা সেতু, উনি যখনই নাকি ওদিকে যেতেন তখনই উনি আপনার যমুনা রিসর্ট ছিল, তো মানে এখনও আছে, তবে এখন আর আমাদের নেই। তো সেখানে উনি একটু সময় কাটাতে পছন্দ করতেন, বিশ্রাম করতে। এবং উনি যখন যেতেন তখন এখান থেকে আবার মিন্টুও যেত, তো সেখানটায় উনি বিশ্রাম করতেন। ওনার ভালো লাগতো ওই যমুনা রিসর্টটা। তো সেটাও আমার খুব মনে পড়ে এই কথাগুলো। আরেকটা উল্লেখযোগ্য আমারই ফ্যামিলির কথাই বলছি আমি। না, স্বাভাবিকভাবে আসলে আজকে আপনারা অনেকটাই আবেগতাড়িত, নিশ্চিতভাবেই এক প্রসঙ্গের সঙ্গে আরেকটি প্রসঙ্গ চলেই আসতে পারে। হ্যাঁ, তো সেটাই বলছি যে তাবিদ যখন ইলেকশন করে মেয়রের জন্য, তাবিদ আওয়াল, তখন কিন্তু তাবিদও রেডি ছিল না, আমরা কেউই জানতাম না। আর তখন বিএনপির সবাই কিন্তু হাইডিংয়ে ছিল, ইনক্লুডিং মিন্টু। তো মিন্টু রাত 2টার সময় আমাকে ফোন করে বলল যে কালকে তো লাস্ট ডেট করার, সাবমিট করার নমিনেশন মেয়রের জন্য। তো সে বলল যে দেখো, যদি আমি না হতে পারি, আর কাউকে পাচ্ছি না। বুলু ভাটিল ভাই সবার সাথেই চেষ্টা করেছে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না মিনস ওনাদের কেস আছে, ওনাদের সমস্যা আছে, ওনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখন মিন্টুকে তো মনে হয় না দেবে, তো সেটা আগেও দেয়নি, মানে সবসময় মিন্টুর এগেনস্টেই গেছে।
তো সেটাও চিন্তা করে ম্যাডাম ফোন করেছিল মিন্টুকে রাত 2টা-2:30টার দিকে। তখন বললো যে একজন তো লাগবে, আপনাকে যদি না দেয় তখন কি করবো, আর কালকে তো লাস্ট ডে। তখন দুজন মিলে ইয়ে করলো যে তাবিদকে দাঁড়া করানো হোক, কিন্তু তাবিদ তো আর হবে না, মিন্টুই হবে, জাস্ট একজন রইলো। তো সেভাবে তাবিদকে দাঁড়া করানো হলো। মিন্টু পেল না, তো তাবিদ আসলো, সামনে চলে আসলো। তাবিদও রেডি ছিল না, জানতোও না যে তার এই মেয়র ইলেকশন করতে হবে। তো ম্যাডাম কিন্তু তাবিদের জন্য উনি অনেক ক্যাম্পেইন করেছে, আর ওনার গাড়ির বহরে হামলা হয়েছিল। এটাই মনে হয় প্রথম হামলা এবং শেষ হামলাও বলবো, যে গাড়ির বহরে, আর অনেকে আহত হয়েছিল। তো সেই জিনিসটাতে আমি কৃতজ্ঞতার বললে, শুধু কৃতজ্ঞতা বললে কম হবে, সত্যিই আমি খুব কৃতজ্ঞ ওনার উপরে। আর কৃতজ্ঞতা ঠিক সেটা আমার থেকে, কিন্তু উনি যে দেখেছেন, উনি যে চিন্তা করেছেন যে মেয়রটা ওনার পেতে হবে, এবং তাবিদ একটা বাচ্চা ছেলে কাজ করছে, তো সেখানে যে উনি যেভাবে নাকি ঝাঁপিয়ে পড়েছেন, তাতে করে ওনার সম্বন্ধে তো অনেক কিছুই বোঝা যায় ওনার কাজ দেখলে। আর নারীদের নিয়ে উনি যেই কাজ করতে চেয়েছেন এবং করছেন, করে গেছেন, তাতে করে আমার মনে হয় নারী সমাজটার, ওনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আপনার কাছে সেই বিষয়ে আমি আরও বিস্তারিত জানবো আপা, কারণ আপনি নিজেও নারীদের নিয়ে কাজ করছেন, অগ্রদূত সেই সেক্টরে আপনি। আমি পরবর্তী প্রশ্নে সেই উত্তরটি আপনার কাছে শুনবো। ধন্যবাদ আপা আপনাকে। শাহনাজ আক্তার রানু, আপনার কাছেও জানতে চাই যে খালেদা জিয়াকে কি আপনিও আপসীন নেত্রী মনে করেন, এবং কেন মনে করেন, তার কোন অবদানের জন্যে? আজকে 2026 সালের বছরের ইংরেজি নতুন বছরের প্রথম দিন, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি মৃত্যুবরণ করেন 30 ডিসেম্বর। গতকালই ওনার জানাজা অনুষ্ঠিত হয়। আমরা দেখেছি যে স্মরণকালের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জানাজা জাতি দেখেছে, যেন সমগ্র বাংলাদেশ না, শুধু দেশে বিদেশে, বিশ্বের প্রায় প্রতিটি দেশে তার এই জানাজায়, গায়েবী জানাজায় অংশগ্রহণ করেছে এবং শোক জানিয়েছে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। যেমন শুধু মানিক মিয়া এভিনিউ নয়, সমগ্র ঢাকা শহর যেন এক টুকরো জানাজা। আমরা দেখেছি যখন 91 সালে জিয়া রহমান যখন ইন্তেকাল করেন, তখন তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে তিনি আসতে চান নাই, অনেকটা জনগণের চাপে নিয়ে রাজনীতিতে এসেছেন। সেই সময় থেকে 83 সাল থেকে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। যখন স্বৈরাচার এরশাদ 94 সালে একটা নির্বাচনের ডাক দেন, তখন স্বৈরাচার গত যে ফ্যাসিস্টিজমের শেখ হাসিনা, তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যিনি এই স্বৈরাচার এরশাদের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। তখন থেকে তিনি যে আপোষ করেন, সেই স্বৈরাচার হাসিনা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি, আমরা দেখেছি। তখন থেকে তিনি যে এই যে আপোষহীন নেত্রী, তখন থেকে এই আপোষহীন নেত্রী আমরা দেখতে পেয়েছি। এবং তিনি বিভিন্ন সময়ে এই স্বৈরাচার হাসিনার বিভিন্ন অত্যাচার, নির্যাতন সহ্য করে জনগণের সাথে ছিলেন। এমনকি তিনি একজন মানবিক নেত্রী ছিলেন, শেখ হাসিনার মতো অত অমানবিক ছিলেন না। এবং 2013 সালে এই স্বৈরাচার হাসিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আমার স্বামী কুমিল্লার লাকসামের পৌরসভার সভাপতি হুমায়ুন কবির পারভেজ, এর সাথে উপজেলা বিএনপি সভাপতি জনাব সাইফুল ইসলাম হিরো, উনি আমার চাচা শ্বশুর ছিলেন, এই দুজনকে গুম করা হয়। তখন ওই সময় থেকে বেগম খালেদা জিয়া অনেক সান্নিধ্যে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তিনি বিভিন্ন সময় আমাদেরকে তার অফিসে ডেকেছেন, আমাদের মাথায় হাত বুলিয়েছেন, সান্ত্বনার বাণী দিয়েছেন, এবং এই স্বৈরাচার হাসিনার এই অমানবিক কাজের বিরুদ্ধে উনি বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন। এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার কারণে আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা ফরমাইশে দিয়ে ওনাকে বছরের পর বছর জেল খাটিয়েছে। আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের নেত্রী সুস্থ সবলভাবে হেঁটে সে জেলখানার ভিতরে গেছেন এবং বের হলেন কিভাবে, হুইল চেয়ারে করে। আমরা এটা আসলে
মেনে নিতে পারছি না তার এই কষ্ট। যেখানে 497 ধারায় উনি একজন বৃদ্ধ, সেই হিসাবে ওনাকে জামিন পাওয়ার উপযোগী, এবং 401 ধারাতেও দেখেছি বা উনি জামিন পাওয়ার উপযোগী, কিন্তু জামিন না দিয়ে তাকে বিভিন্নভাবে জেল খাটিয়েছে, তাকে বিভিন্নভাবে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে তিনি। যাতে হিসাবে আমরা খুব ভারাক্রান্ত। আসলে তার এই ত্যাগের কথা, মহিমার কথা আমরা জাতি কখনোই ভুলতে পারবো না। জি, ধন্যবাদ আপনাকে। নাসরিন ফাতেমা আওয়াল, আপনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আপনি মেয়েদেরকে নিয়ে কাজ করেন, নারীদের ক্ষমতায়নে আপনি কাজ করেন। আমরা জানি যে দীর্ঘ সময় নানা বাধা এবং প্রতিবন্ধকতা অতিক্রম করে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা আমাদের নারীদের জন্য ডেফিনেটলি একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, উল্লেখ করবার মতো। এবং মুসলিম বিশ্বেও তিনি দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাসে নাম লেখান। নারীর শিক্ষা এবং ক্ষমতায়নে আপনার কথাতে আমি পেয়েছি যে তার অবদান ছিল 2005 সালে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় তাকে স্থান দেন, সেখানে তিনি 29তম স্থান অর্জন করেছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন যে নারীর ক্ষমতায়নে আপনি যেহেতু এই সেক্টরেও কাজ করেন, তার যে অবদান সেটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে ওনার টাইমে কিন্তু নারীরা বেশি এগিয়ে এসছে আমার দেখা যেটা। উনি নারীদের জন্য যাই কিছু চাওয়া হয়েছে বা বলা হয়েছে, উনি কিন্তু সব কিছুই সানন্দে উনি গ্রহণ করেছে এবং চেষ্টা করেছে। চেষ্টা মানে উনি অনেক কিছুই করেছে আসলে, সেগুলি আমরা অনেক কিছু এখন জানি, আবার অনেক কিছু জানি না যেগুলি উনি করে গেছেন। কারণ ওনার প্রচার ছিল না, উনি কখনো প্রচারের দিকে আমার মনে হয় কেয়ার করতেন না, কাজ করে যেতেন। যার জন্য নাকি এই নারী সমাজটাকে সেই তখন থেকেই আমি বলবো যে উঠে এসছে, বিশেষ করে এন্টারপ্রেনাররা যারা নাকি উদ্যোক্তা। তো সেখানটায় এখন উঠে আসার পরে কিন্তু আবার নারীরা একটু সেই সময় চিত্রটা কেমন ছিল? তখন কি নারী উদ্যোক্তাদেরকে আমরা খুব বেশি পেতাম? তখন যখন নারী তিনি উদ্যোক্তা নারীদেরকে নিয়ে আপনি বলছেন যে অনেক কিন্তু প্রত্যেক দিনই দেখা যেত নতুন নতুন নারী উদ্যোক্তা আসছে। ইভেন আপনার স্কুল কলেজে, স্কুল না ইউনিভার্সিটি পাশ করে মেয়েরা চিন্তা করতে চায়, চাকরির বাজার তো খুবই ছোট আমাদের দেশে। তারপরে ছেলেদের সাথে কম্পিট করে নারীদেরও একটা সমস্যা চাকরি পেতে। তো সেটাও চিন্তা করে অনেক নারী স্টুডেন্টদেরকে দেখেছি ওনারা বিজনেসে আসতে চায় এবং বিজনেস শুরুও করেছে অনেক স্টুডেন্ট পাশ করার পরে। তো তখন একটা খুব ভাইব ছিল যে বিজনেসে আসবে, এন্টারপ্রেনার হবে। সেই জিনিসটা আমার এখনো মনে পড়ে যে আমরা যখন গেলাম ওনার সাথে দেখা করতে, উনি তখন বললেন যে আপনারা দেশি জিনিস, দেশীয় পণ্য দিকে বেশি করেন, আর দেশি পণ্যটা ব্যবহার করেন এবং দেশি জিনিস নিয়ে কাজ করলে যেখানেই যাই করতে চান আমি আছি আপনাদের সাথে। তো এই কথাগুলো এখনো আমার মনে আছে, মনে পড়ে অনেক আগের কথা। উনি আপনার কথা মতো আসলে এই কথাগুলোর প্রচার কিন্তু আসলে আমরা খুব একটা পাইনি, যেটা আপনি বলছেন যে উনি দেশীয় পণ্যের কথা বলেছেন, এরকম প্রচার আসলেই কম শুনতে পাওয়া যায়, কম। ওনার কাজের প্রচার খুবই কম। উনি যে এত কাজ করেছেন, আপনাদের ভ্যাট একটু আগে আমি বললাম, তারপরে টেলিকমের যে খাত উন্মুক্ত করলো, সেটাও একটা। আরেকটা জিনিস আছে যে উনি ব্যাংকিং খাতটা যে এত প্রসার হলো ওনার সময়, ওনার টাইমেই ব্যাংকিং দেখা গেছে। আর উনি কিন্তু প্রাইভেট সেক্টরে খুব একটা ব্যাংক দেননি, এমন এক দেয়নি। তো ব্যাংকিং খাতটাকে উনি ঢেলে সাজিয়েছেন, উনি যেখানেই গেছেন সেই জিনিসটাকে ঢেলে সাজিয়েছেন। আরেকটা ওনার বিশেষ গুণ আমি বলবো, উনি কোনো সময় খারাপ কথা বলতে পারতেন না। এত যে কথা হতো, পলিটিক্যালি তো অনেক কথা হয়, কেউ অনেক কিছু বলে, কিন্তু ওনাকে আমি কখনোই দেখিনি, খালি বলতে আচ্ছা বাদ দাও। তো এই জিনিসটা মনে হয় আমি ওনার থেকে শিখেছি। কোনো কিছু যেটা ওনার পরিমিতি বোধের প্রশংসা আমরা পাই। জি হ্যাঁ, সেই জায়গা থেকে। তো সেখানটায় আপনার শুধু যে নারীদের জন্য করেছেন সেটা না, আপনার দেশের জন্য, বাংলাদেশের জন্য, আপনার অর্থনৈতিক সেক্টরে ওনার অনেক অবদান। তো সেগুলো তো ভোলান না। আপনার যেরকম আমি ব্যাংক বললাম, তারপরে আপনার যে গার্মেন্টসে উনি ইনসেন্টিভ করেছেন, যদি দেশি পণ্য তোমরা ব্যবহার করো তাহলে একটা ইনসেন্টিভ পাওয়া যাবে, সেটাও কিন্তু একটা বিরাট জিনিস। এবং আপনার যে তারপরে আপনার 2003 সালে মুদ্রা বিনিময় হারকে উনি বাজারের উপরে ছেড়ে দেন। তো এগুলো কিন্তু অনেক কিছু আছে যেগুলি আমরাও জানতাম না, আস্তে আস্তে বেরোচ্ছে। এবং উনি যে কত কাজ করে গেছেন,
উনিও কখনো প্রচার করেননি, কখনোই বলেনি, বলতে শুনিনি যে আমি এটা করেছি বা ওটা আমার টাইমে হয়েছে বা আমি করেছি, এ ধরনের কথাগুলো। জি, ধন্যবাদ আপা আপনাকে। শাহনাজ আক্তার রানু, আপনি তখন কথা প্রসঙ্গে বলছিলেন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজাতে মানুষের ঢল, এটাকে আসলে মানুষের ঢল চাইতে আসলে বড় করে বলার মতো, এটা এক ধরনের মহাসমুদ্রের মতোই মনে হয়েছে আমাদের কাছে। মানে এটা তো গুণে শেষ করা যায় না। এই যে এত মানুষের ঢল, এখানে তো আসলে নিশ্চয়ই শুধুমাত্র বিএনপি কর্মীরা এসেছে বলে কি আপনি মনে করেন, নাকি অন্যান্য দলমতের মানুষ এসেছে? এবং এই যে মানুষের একটা মহাসমুদ্র আমরা দেখলাম, সেটি আমাদেরকে কি বার্তা দিয়ে গেল? ধন্যবাদ। এটা আমরা কখনোই বলতে পারি না যে এখানে শুধুমাত্র বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। এখানে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, শুধু যারা রাজনীতি করেন রাজনৈতিক নেতৃবৃন্দ তা নয়, কিন্তু দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, শিল্প, সাহিত্যিক, মানে যত মানুষ আছে, কোনো মানুষ আমার মনে হয় না যে বাদ গেছেন। সবাই যে যার জায়গা থেকে মানে চেষ্টা করেছেন এই জানাজা অংশগ্রহণ করেন, এবং কেউ অংশগ্রহণ করেছেনও। অনেকে মানে যে টিভি সেটে বা মিডিয়ার মাধ্যমে যে জানাজার প্রোগ্রামগুলো দেখাচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে বসে অনেকে কিন্তু ঘরে বসে বসে বৈশিষ্ট্যের কারণে আপনার মনে হয় যে এত মানুষ তার শেষ বিদায় জানাতে এসেছিল? এই যে তিনি একজন আপোষহীন নেত্রী ছিলেন, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী ছিলেন। আসলে তিনি কখনোই নিতে দেন না, তিনি সবসময় মানুষকে দিয়েই গেছেন নিরলসভাবে, এবং মানে তিনি কখনো পাওয়ার আশা করেননি। খুব উল্লেখযোগ্য যে মুসলিম বিশ্বে কোনো রাজনৈতিক নেতার এত বড় জানাজা হয়েছে বলে আমাদের জানা নেই। এত মুসলিম বিশ্বে এটা সর্ববৃহৎ বলে যে দ্বিতীয় জানাজা হয়েছে। শুধু মুসলিম বিশ্ব বললে এখানে নারী, মুসলিম বিশ্বে নারীর জন্য এত বড় জানাজা, হ্যাঁ, নারী তো সেটিও একটি উল্লেখযোগ্য বিষয়। হ্যাঁ, সেটাও একটা বিরাট ব্যাপার। জিয়া রহমানের জানাজাকেও অনেক ছাড়িয়ে গেছে, এটা অনেক ছাড়িয়ে গেছে। আমি ছিলাম না, তারপরেও মানে সত্যি আমার খুব আল্লাহর অনেক রহমত আছে ওনাদের উপরে। শুধু এটা রাজনীতি করার কারণে না, এটা মানুষের আসলে ভালোবাসা পাওয়াটা তো সহজ না। রাজনীতি, আরো অনেক রাজনৈতিক নেতা ছিলেন আমাদের দেশে, কিন্তু এত মানুষের এত ভালোবাসার পাত্র, এত শ্রদ্ধার পাত্র আর কোন নেতা এখন পর্যন্ত হয়েছে কিনা আমার জানা নেই। আর শুধু যে আপনার জানাজা অ্যাটেন্ড করতে গেছে, এই জনসমুদ্রের কথা বললেন, অনেক মানুষ কিন্তু মানে কেঁদেছে, লিটারালি ওদের চোখ দিয়ে পানি। তীব্র শীত ছিল ওই সময়টাতে, অনেক শীতকে, যেই এত তীব্র শীত যেখানে মানুষ ঘর থেকে বের হতে ভয় পেত, কিন্তু সেই শীতকে উপেক্ষা করে মানুষ ঘরে বসে থাকেন না। রাজনীতির তো একটা ধরন আছে, রাজনীতি পক্ষ বিপক্ষ নিয়ে চলে। একজন রাজনীতিবিদের জন্য এত মানুষের জমায়েত, এটি আসলে একটি উল্লেখযোগ্য ঘটনা নিঃসন্দেহে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নাসরিন ফাতেমা আওয়াল, আপনার কাছে আসছি। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি আসলে বাংলাদেশটাকে সবসময় ওনার কথাতে আসতো, উনি দেশ ছেড়ে কখনো যেতে চাননি। আমরা দেখেছি যে একবার একটা সমাবেশে তিনি বলেছিলেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমার সঙ্গে কথা বলেছে, আমাকে দেশের বাইরে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছে, আমি তাকে তার উক্তিটি পড়ে শোনাচ্ছি, আমি যেতে রাজি হইনি। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না, এই দেশই আমার একমাত্র ঠিকানা। এবং এরপরে আমরা দেখলাম যে বিগত সরকারের আমলে যখন তার মামলার রায়গুলো হচ্ছিল, তার আগে চিকিৎসার জন্য তিনি বাইরে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলেন, তখন কিন্তু অনেকেই মনে করেছিল যে বেগম খালেদা জিয়া আর ফিরবেন না, কিন্তু তিনি ফিরেছিলেন এবং কারাবরণ করেছিলেন। এই যে দেশ ছেড়ে যেতে না চাওয়ার যে একটা শক্ত মানসিকতা, দেশের জন্য তার যে অবস্থান, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? উনি আসলে বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, যেটা ওনার দিকে আমি বুঝলাম, এবং ওনার চরিত্র বৈশিষ্ট্য একটু ডিফারেন্ট সবার থেকে, আমি যেটা কাছে থেকে দেখেছি। বাংলাদেশের মানুষকে ফেলে উনি যেতে চাননি। ওনার দেখেন ছোট ছেলে বাইরে, তারপরে বাইরে থেকে সে চলেই গেল, হাজব্যান্ড তো আগেই গেছেন, বড় ছেলে সেও থাকে বিদেশে, তারপরেও উনি দেশ ছেড়ে যেতে চাননি। যে দেশের মানুষের প্রতি যে ওনার ভালোবাসা বলবো, এবং উনি যে মনে একটা অভিভাবক হিসেবে যে দেশের মানুষদেরকে উনি ধরে রেখেছিলেন, এবং উনি ভাবতেন যে আমি অভিভাবক, সেই জিনিসটা থেকে উনি যেতে পারেননি। যে এদেরকে ছেড়ে, এক ছেলে লন্ডন, এরাও তো আমার ছেলে মেয়ে, এদেরকে রেখে কি করে আমি যাই বা কিছু। তো সেগুলি চিন্তা করলে সত্যি অবাক লাগে যে এই ধরনের মানুষ। আর ওনাকে 2-3 বার কিন্তু চেষ্টা করা হয়েছে বাইরে যাওয়ার জন্য। জি, সর্বশেষ যখন উনি চিকিৎসা নিতে গেলেন এইবারে সংকটাপন্ন অবস্থার আগে, তখন অনেকে ভেবেছিলেন যে উনি হয়তো বা এবারে লন্ডনে থাকবেন চিকিৎসার কারণে অন্তত। কিন্তু তারপরেও দেখেন কিছুটা চিকিৎসা নিয়ে উনি চলে এসছে।
চলে এসে তো আর যাওয়ার তো কোনো ইয়েই হলো না। তবে উনি যেই ভালোবাসা এবং যে সম্মানটুকু উনি পেয়েছেন, দেশবাসী বলেন, আল্লাহর তরফ থেকেই হয়েছে অবশ্যই, শুধু দেশবাসী বলবো না, বাইরেও, বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক অনেক দেশই ওনার এটা দেখেছেন, এই সেদিনের যে ওনার জামা প্রস্থানের এটা। আর কন্ডোলেন্স তো অনেক দেশ থেকে এসছে, কষ্ট পেয়েছে কিন্তু আন্তর্জাতিক বিদেশেও। গণমাধ্যমে বেশ হ্যাঁ। গুরুত্বের সঙ্গেই আসলে এই খবরটিকে প্রচার করতে দেখেছি আমরা। আর এই রকম এই বিরল সম্মান মনে হয় না আর কেউ বাংলাদেশে পাবেন, যেভাবে নাকি এত সম্মান নিয়ে উনি গেলেন। ওনার যাওয়াটা কিন্তু খুব রাজকীয়ভাবে হয়েছে। এটা কি আমি বলবো। ব্যক্তি খালেদা জিয়া কি রাজনীতিবিদ খালেদা জিয়াকে ছাড়িয়ে গিয়েছিলেন, আপনার কি তাই মনে হয়? আমার তো তাই মনে হয় যে মানবিক বলেন, রাজনীতি বলেন, সব কিছু ঊর্ধ্বে উনি চলে গেছিলেন। বাংলাদেশে মানুষের সাথে কাছে এতটা ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন উনি। কিভাবে জানি এতটা ভালোবাসা সবাই। আপনি দেখবেন ওনার জানাজাতে শুধু যে বিএনপি ছিল তা না, সব দল ছিল। দল ছাড়াও লোকজন ছিল যারা নাকি কোনো দল করে না, সেরকমও লোকজন ছিল যারা নাকি দল বোঝে না, এরকমও মানুষ আছে আমাদের দেশে, তারাও ছিলেন। সো দল মত নির্বিশেষে সবাই অশ্রুসিক্ত হয়ে ওনার জানাজাতে অ্যাটেন্ড করেছেন। এটা একটা বিরাট পাওয়া। নিঃসন্দেহে। ধন্যবাদ আপা আপনাকে। শাহনাজ আক্তার রানু, আপনার কাছে আরেকটি বিষয় উল্লেখ করি। বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বেশ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা থেকে আমরা আসলে কথা বলছি। আমরা জানি যে বাংলাদেশে তার নেতৃত্বে প্রথম 2002 সালের জানুয়ারি থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুত এবং ব্যবহারকে আইনত নিষিদ্ধ করা হয়, এবং তখন হঠাৎ করে আমরা দেখেছি যে বাজার থেকে পলিথিনটা চলে গেল, এবং বেশ সেটি কিন্তু বেশ মেনটেন করা হয়েছে। যা বলা হয় যে যে আদেশটা উনি দিয়েছিলেন সেটির ব্যবস্থাপনাও ছিল, যেটি এই সরকারের সময় আমরা দেখলাম উদ্যোগ নিয়েও কিন্তু আসলে বাস্তবায়ন করা যায়নি। বেগম খালেদা জিয়ার পরিবেশ নীতি কেমন ছিল আপনার বিশ্লেষণে? বেগম খালেদা জিয়ার পরিবেশ নীতি অত্যন্ত সুন্দর ছিল। তিনি এই পরিবেশকে মানে সুষ্ঠু সুন্দর পরিবেশ বা পরিবেশ রক্ষায় উনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যেমন এই পলিথিন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। তার সময়তে কিন্তু আমরা দেখেছি যে মানুষ পলিথিন ব্যবহার করা একদম ছেড়ে দিয়েছে। তখন চটের যে ব্যাগগুলো ছিল সেগুলো ইউজ করতো মানুষ। তার সময় কিন্তু এই জিনিসটা ছিল যে মানুষ পলিথিন পরিবর্তে চটের ব্যাগ আমরা ইউজ করেছি। এর পরবর্তী সরকার আসার পরে সেটা আর তারা আর মানে ধারণ করতে পারে নাই, সেটা করতে পারে নাই। তিনি এভাবে আরও বিভিন্নভাবে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। চটের ব্যাগ ছাড়া কিন্তু কাপড়ের ব্যাগও ছিল। কাপড়ের ব্যাগও ছিল, কাপড়ের ব্যাগ। একটা সময় তো বাংলাদেশে পলিথিনের ব্যবহার ছিল না। এটি সূচনা হয় 80-র দশকে। 80-র দশকে সূচনা হয়, এবং 2002 সালে তার উদ্যোগে প্রথম আমরা দেখলাম যে বাজার থেকে পলিথিনটাকে সরিয়ে দেওয়া হলো। নিষিদ্ধ করা হয়েছিল। এই উদ্যোগটা আসলেই উল্লেখযোগ্য নিঃসন্দেহে, কারণ পলিথিনটাকে কিন্তু এখন আমরা সরাতে পারছি না। আমরা উদ্যোগ দেখছি কিন্তু বাজারে থেকে বাস্তবায়ন দেখছে না। জি, আশা করি হবে। হ্যাঁ, ধন্যবাদ। আবার আমরা সেই দেখতে পাবো বেগম খালেদা জিয়ার যে পদক্ষেপগুলি নিয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে, যখন আমরা ইনশাল্লাহ কখনো সরকার গঠন করতে পারলে তার নেতৃত্বে তার বেগম খালেদা জিয়ার গণজমায়েত হলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে, সেখানে আমরা দেখলাম যে পরবর্তীতে দলীয় পক্ষ থেকে তাদের নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সেখানে হয়েছে। এটাকে আসলে আপনি মনে করেন যে খালেদা জিয়ার আদর্শকেই তারা অবশ্যই আমি মনে করব যে বেগম খালেদা জিয়ার আদর্শকেই লালন করেই আমরা পরবর্তীতে যারা রাজনীতি করছে বা রাজনীতি তার আদর্শকেই ধারণ করেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করব যে জনাব তারেক রহমানের নেতৃত্বে তার মানে যে পদক্ষেপগুলো নিয়েছেন তিনি, যেগুলো অসমাপ্ত যে ইয়েগুলো, সেগুলো আমরা তার নেতৃত্বে ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। একটা কথা আমি একটু করি এখান থেকে, ওনাকে প্রশ্নটা করলেন যে সামনের আমরা মনে করি উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নারীরা এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ সবাই মনে করি যে এই যে ঘটনাটা হলো পরশুদিন, যে সেটা দেখে সবাই শিক্ষা নেবেন এবং নেক্সট গভর্নমেন্ট অবশ্যই এখান থেকে অনেক কিছুই শেখার আছে। আমাদের এই যে কি বলে যে চলে গেলেন যে আমাদের প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার বলেন, এবং এখান থেকে শিক্ষা নিয়ে যদি সামনে গভর্নমেন্ট চলে
তাহলে মনে হয় আমার যে আমাদের দেশ আরও দ্রুত আরও এগিয়ে যাবে। এবং তার সাথে বলবো সামনের গভর্নমেন্টকে যে নারী বান্ধব পরিবেশটা যদি না করে, তাহলে আপনার দেখেন নারীরা যদি উঠে না আসে, তাহলে কিন্তু আপনার দেশটা সেভাবে উঠে আসছে না। আজকে আপনার পপুলেশন মোর দেন 50% নারী। তো সেখানে আপনি যদি নারীদেরকে যদি জায়গা না দেন, যদি ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার না করেন তৈরি তাদের কাজ করার জন্য, তাহলে কিন্তু এই দেশটা আপনার বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে একটা জিনিস আসলে নারী হিসেবে না বললেই নয়, এখন আমরা দেখছি নানাভাবে নারীর পোশাক, নারীর কাজের সময় নানান কিছু নিয়ে আলোচনা হয়। বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একটা অত্যন্ত এলিগ্যান্ট একটা পোশাকে দেখেছি, এবং যে কোনো পরিস্থিতিতে তিনি ভোটের মাঠে গিয়েছেন, তিনি ভোট চাইতে গিয়েছেন, তিনি ঘরেও যদি আমরা তাকে দেখেছি, বাইরেও দেখেছি, তার যে একটা পোশাকে বলেন, ফ্যাশন আইকন হিসেবে বলেন, সেটিকেও তো আসলে একটা মূল্যায়নের জায়গায় নিয়ে যেতে হয়। আপনি কি মনে অবশ্যই করেন? খুব মার্জিতভাবে উনি সাজতেন বা পোশাক এবং আশাক এক ধরনের ফ্যাশন আইকন আসলে উনি আর হয়ে ওনার- উঠেছিলেন ওনার তো সবার। সাজার দরকারও নাই, এত মানে শি ইজ হারসেলফ, মানে এত বিউটি, এত Natural beauty. ন্যাচারাল বিউটি। তো ওনার পোশাক আশাকে বোঝাই যেত একটা আভিজাত্যের ছাপ আছে, এবং শালীনতার সাথে উনি কাপড় শালীনতার চোপড় সঙ্গে আমাদেরকেও কিন্তু শিখিয়ে নানামুখী গেছেন। যে সামাজিক নানান ব্যারিয়ার, সেটির জায়গায় উনি আসলে একটা আইডল দাঁড় করিয়েছিলেন, একটা মডেল দাঁড় করিয়েছিলেন ওনার সাজ পোশাকে। সাজ-পোশাক, সেটি হ্যাঁ। আসলে উল্লেখযোগ্য চলাফেরা আমাদের সত্যি। এখনকার নারীদের জন্য। আমার ওনার মনে হয় এটি এক কথাবার্তাও ধরনের আমি বলবো। অনুসরণীয়। জি, অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে আপা। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, নাসরিন আপা, আমরা জানি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিহত হওয়ার পরে বিএনপিতে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়, যেখান থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা। আমরা জানি যে দল এক ধরনের দ্বিধা বিভক্তির দিকে চলে যাচ্ছিল, তখন উনি বিএনপির হাল ধরেন এবং এরশাদের অধীনে তিনি কেবল সদ্য রাজনীতিতে আসা একজন ব্যক্তি, তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি রাজনীতিতে যাবেন না। এই বিএনপি দলটিকে গোছানোর ক্ষেত্রে, দলকে দ্বিধাবিভক্ত না হওয়ার ক্ষেত্রে, এবং নানান ধরনের নিপীড়ন গত 18 বছরেও দলের নানা বিভক্তির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, তার ভূমিকাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কিভাবে দলকে উনি একতাবদ্ধ রাখতেন? আপনি দেখুন, উনি ছিলেন প্রথম ছিলেন একজন আর্মি অফিসারের ওয়াইফ, তারপরে দেশের প্রেসিডেন্টের ওয়াইফ হলেন। উনি বাসায় থাকতেন, হাউস ওয়াইফই আমরা বলবো। সেখান থেকে ওনাকে অনেক বলে কয়ে জোর করেই পলিটিক্সে আনা হলো, রাজনীতিতে। এবং উনি এসে যে এত সুন্দর করে উনি চালাবেন, সেটা মনে হয় কেউ আশা করেনি, বুঝতে পারেনি। কিন্তু ওনার ভেতরেই ছিল যে দেশের জন্য কিছু করা, এবং ওনাকে নারীদের আমরা জন্য কিছু করা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে রাজনীতি কখনো সক্রিয় দেখিনি আমরা তাকে। কখনোই উনি বের রাজনীতির শিক্ষাটা ওনার ভিতরে আসলে এটিও তো একটি মিরাকলের মতে। আপনার কি মনে হয়? এটা মিরাকেলের অবশ্যই একটা ওনার ভেতরে একটা কিছু ছিল যেটা বের হয়ে এসছে উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে কিংবা রাজনীতিতে ঢোকার পরে। ওনার মা কিন্তু নারীদের নিয়ে কাজ করতেন। আমরা উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে ওনার মাকে, সেই গল্পটা আমরা একটু শুনি আপনার কাছে। মরহুম মাকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। জি, হ্যাঁ, তো সেখানটায় মায়ের থেকেও কিছু উনি দেখেছেন যে নারীদের নিয়ে কাজ করা। আচ্ছা, হ্যাঁ, তো এই গল্পটি কিন্তু নতুন শুনলেন, খানিকটা, কিন্তু জি। গল্পটি পুরানো। হ্যাঁ, মানে ওই গল্পটি ওভাবে সেইভাবে আলোচনায় আসেনি, এই জন্য আপনার কাছে শুনতে চাচ্ছি আরেকটু হ্যাঁ, বিস্তারিত। তো সেখানটায় আমিও জি। তো ওনার মাকে দেখিনি, জি, কিন্তু আমি শুনেছি, গল্প শুনেছি, তারপরে জেনেছি যে ওনার মা যে কাজ করতেন। তো সেখান থেকেই আমরা হয়তোবা উনি খবর অনুপ্রেরণা পেয়েছেন। আমি শিওর মায়ের থেকেও কিছু প্রেরণা ছিল, কিন্তু সেগুলো কাজে লাগাননি বা কিংবা চিন্তাও করেনি এইগুলি কাজ করতে হবে, কারণ উনি তো প্রেসিডেন্টের ওয়াইফ। তো সেখানে তো ওনার এগুলো কাজের মধ্যে চিন্তাও আসেনি হয়তো, কিন্তু ওনার ভেতরে ছিল, জি। যার জন্য এগুলো সব বের হয়ে এসছে উনি যখন রাজনীতিতে আসলেন। এবং রাজনীতিতে এসে অনেকেই বলেন উনি অত লিটারেট না, কিন্তু দেখুন MA BA পাশ করা মানুষও কিন্তু এত কিছু করেনি, করতে পারেনি। উনি যত কাজ করে গেছে, তো শিক্ষাটা কিন্তু শুধু ইউনিভার্সিটি কলেজ থেকেই হয় না, বাড়ি থেকেও হয়, আবার নিজের থেকেও কিছু ইনবিল্ড থাকে, প্লাস নিজের থেকেও কিছু করতে হয়। তো সেইখানে আপনি ওনার শিক্ষাই বা কতটুকু ছিল, তার অনুপাতে উনি যত কাজ করেছেন আমাদের দেশে একটা স্মরণীয়। অফকোর্স এত কাজ কেউ করেনি, আর এই চুপচাপ কাজগুলো করে গেছে। জি, ধন্যবাদ আপা আপনাকে। শাহনাজ আক্তার রানু,
বেগম খালেদা জিয়াকে আমরা যদি রাজনীতির মাঠে দেখি, যে ভোটের মাঠে ওনার কোনো হারের গল্প নেই, উনি সবসময় জয়ী প্রার্থী। এই দুর্দান্ত জয়ের পেছনের কারণ কি, আপনার কি মনে হয়? আমরা দেখেছি বেগম খালেদা জিয়া তিনবারে উনি ভোটের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যেখানে এবং উনি দাঁড়াতেন সব তিনবারই জায়গাতেই উনি তিনি জয়লাভ এসেছেন। করতেন। এই জয়ের পিছনে মানুষের ভালোবাসা, সবার আগে মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা না থাকলে কখনোই মানুষ ওনাকে ভোট দিত না, ধানের শীষের পক্ষে ভোট দিতেন না। উনি যে আপসীন নেত্রী, উনের এই মানুষের ভোটের মাধ্যমে নির্বাচনে এটা তার জয়লাভ করার মাধ্যমে এটা মানুষ প্রমাণ দিয়েছে। এবং গতকালকে ওনার যে জানাজায় লক্ষ কোটি মানুষের ঢল নেমেছে, তাতেই প্রমাণিত হয় উনি যে গণমানুষের নেতা, আপসীন নেতা, সংগ্রামের মাধ্যমে উনি এই দলটিকে, দেশটিকে টিকিয়ে রেখেছেন। যে বিভিন্ন সময় ওনার উপর বিভিন্ন হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। আমরা দেখেছি উনি 2017 সালে থেকে আসলেন, ইংল্যান্ড থেকে যখন আসলেন, আসার পরে উনি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ওনার যে গাড়ি বহর ছিল, ওই গাড়ি বহরে কিন্তু হামলা হয়েছে। আমিও সৌভাগ্যক্রমে সেই গাড়ি বহরের একজন সঙ্গে ছিলাম। আমরা দেখেছি উনি কীভাবে হামলার শিকার হয়েছে, আমাদের গাড়িও হামলা হয়েছে। তারপরেও তিনি কখনো এই বিভিন্ন হামলা, মানে প্রতিনিয়ত উনি হামলা শিকার হতেন, তারপরেও কিন্তু তিনি দমে যাননি। তিনি প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে গেছেন। তার এই সংগ্রামের মাধ্যমে আজ বাংলাদেশের মানুষ এমন একটা দিন দেখেছে। বেগম খালেদা জিয়া চিরনিদ্রা শায়িত হন নাই, তিনি মাটিতে শুয়ে আছেন ঠিকই, কিন্তু তিনি লক্ষ কোটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের আরেকজন অতিথি, ব্যারিস্টার ফারাহ খান, সদস্য সচিব, জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ। আমন্ত্রণ আপনাকে আমাদের স্টুডিওতে। আমরা এতক্ষণ কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার দুর্দান্ত জনপ্রিয়তা, ভোটের মাঠে তার বিজয়ী হার না মানার যে রেকর্ড, সেটির কথা বলছিলাম, তার পরিবেশ নীতি নিয়ে আমরা কথা বলছিলাম। এখন যে বিষয়টি আপনার কাছে আমি একটু জানতে চাই, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে একসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সেদিনই, তিনি বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনা হয়েছে, কিন্তু একজন মানুষ এই ধরনের বক্তব্য, এটা আসলে বাণীর মতো। কোন জায়গা থেকে তিনি দিয়েছেন এবং তার পররাষ্ট্রনীতিটি আসলে কেমন ছিল আপনার বিশ্লেষণে? ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার সহভক্তদেরকেও আপনাদের জন্য শুভেচ্ছা। আসলে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলছি, যাকে নিয়ে কথা বলছি, বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের রাজনীতিতে একটি মানে অবিস্মরণীয় নাম। এবং আমরা গতকালকে দেখেছি ওনার জানাজায় আমরা যেই মানুষ দেখেছি, এটা কিন্তু বাংলাদেশ না, আমি মনে করি ইতিহাসে এত বড় জানাজা কখনো কারোর হয়েছে কি না আমি আসলে জানি না, আমার জানা নেই, আমার ভুল হতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত শুনিনি যে এত মানুষের গ্যাদারিং করে এখানে। এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো মিটিং ছিল না যে কারোর জন্য কাউকে টাকা দিয়ে আনা হয়েছে বা কাউকে বাধ্য করা হয়েছে। এবং আমরা দেখেছি যে দলমত নির্বিশেষে কিন্তু এখানে মানুষ নিজেদের মানে ইচ্ছায় এই জায়গাটায় এসছে। সো এই যে আপনি বললেন যে ওনার, আমি একটু ব্যাকট্র্যাক করলাম আপনার কথাটিতে আসার আগে, আপনার প্রশ্নটিতে আসার আগে, কারণ একটি মানুষের, ওনার কিন্তু একদিনে একটি মানুষের এই ইয়াটা হয় না। এই ওনার যেই কী বলবো এটাকে, আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা যদি বলি তাহলে ধরেন এই যে উনি যেভাবে করে এসছে খালেদা জিয়াকে, আপনি যদি খালেদা জিয়ার পিছনের জীবনটা যদি দেখেন, আমরা জানি যে শুধুমাত্র একজন গৃহিণী, খুব সিম্পল একটি জীবন থেকে উনি এসছেন। সেই জায়গা থেকে উনি বাংলাদেশের ক্ষমতাধর একজন রাজনীতিবিদ হয়েছেন। শুধু যে ক্ষমতাধর তাই না, অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ হয়েছেন। এবং কতটুকু জনপ্রিয় হয়েছে সেটা আসলে আমার বলার কোনো দরকার নেই, সেটি গতকালকে মানুষ দেখেছে। এবং যারা কিনা ওনার দল করেন না বা ওনাকে যারা, আমি মনে করি যারা ওনাকে অপছন্দও করেন, এমনও যদি কেউ থেকে থাকে, তারও কিন্তু কালকে মানে তারও মনে নাড়া দিয়েছে যে এত মানুষ কিভাবে হলো। সেও কিন্তু বলেছে যে এটা ইম্পসিবল। এবং আপনি যদি খালেদা জিয়ার, ওনার বেগম খালেদা জিয়ার, ওনার যদি আপনি পররাষ্ট্রনীতি বলেন বা উনি যেভাবে করে
দেশ চালিয়েছেন, উনি তো আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। উনি যেভাবে দেশ চালিয়েছেন, উনি যেভাবে দল চালিয়েছেন, উনি যেভাবে করে, যে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা বললেন, তো এই জিনিসগুলোর পরেও উনি যেভাবে করে চলেছেন বা চালিয়েছেন, এটার কিন্তু এটি বিএনপি, আজকের যে বিএনপিটাকে আমরা যে দেখি, এই বিএনপিটা কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা এই বিএনপিটা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সুষ্ঠু রাজনীতি এবং ওনার নিজের যে একটা ডিগনিটি আছে, সেটার জন্যই কিন্তু আজকের বিএনপির ফল এটা। এই কারণে বিএনপি এই জায়গায় দাঁড়িয়েছে। আবার পররাষ্ট্র নীতির কথা বললেন, আপনি দেখেন গতকালকে কিন্তু আমরা ইন্ডিয়ার জয়শঙ্করকে দেখেছি। আমরা কিন্তু এতদিন কিন্তু বাংলাদেশে একটি প্রচারণা ছিল যে ইন্ডিয়া শুধুমাত্রই আওয়ামী লীগের বন্ধু, ইন্ডিয়া আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না, এরকম একটি প্রচারণা কিন্তু ছিল। বাট ইয়েস্টারডে আমার মনে হয়েছে দি মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরাও তো সবাই দেখেছি, টিভির মাধ্যমে দেখেছি, যে নরেন্দ্র মোদী উনি ব্যক্তিগতভাবে পার্সোনালি একটি চিঠি দিয়েছেন জনাব তারেক রহমানকে, এবং সেই চিঠিতে কিন্তু বলা আছে যে তারেক রহমানের প্রতি যে ওনাদের আস্থা আছে, এটিও কিন্তু সেই চিঠিতে বলা আছে। তো আপনি যদি এখন যদি আপনি ব্যাক করেন, একটু যদি চিন্তা করে দেখেন, এই আস্থাটা কোথা থেকে এসছে, এই আস্থাটি আসলে মেইনলি কে অর্জন করেছে, এই জায়গাটিতে বিএনপিকে কে নিয়ে গিয়েছে, এটি কিন্তু একমাত্র কিন্তু বেগম খালেদা জিয়া। সো উনি যে বলেছে যে আমাদের কোনো প্রভু নেই, এই যে দেখেন আমরা কিন্তু বন্ধু আছে, কিন্তু এই যে আওয়ামী লীগের সময় কিন্তু এই কথাটা কিন্তু খুব চল ছিল যে আওয়ামী লীগ ইন্ডিয়ায় যা বলে সেই কথাই চলে। কিন্তু গতকালকে কিন্তু দেখা গেছে, এবং বিভিন্ন দেশ থেকে আমরা দেখেছি, নেপাল থেকে এসেছে, ভুটান থেকে এসেছে, পাকিস্তানের স্পিকার এসেছেন, আরও কয়েকটি দেশের কিন্তু শ্রীলঙ্কার থেকে এসেছে। সো ওনারা কিন্তু এসে এই যে বেগম খালেদা জিয়ার যে কথাটি, যে আমাদের বন্ধু আছে, এই কথাটিও কিন্তু গতকালকে আবারও প্রমাণিত হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। নাসরিন ফাতেমা আওয়াল, আপনার কাছে আসি। খালেদা জিয়ার যে ৮০ বছরের এই যে জীবনকাল, নানা কর্মময়, মানে সেখানে নানান ধরনের পররাষ্ট্রনীতি বলি, শিক্ষানীতি বলি, নারীর প্রতি তার অবদান, প্যাট চালুর কথা বলি, সব কিছু নিয়ে আপনি এই সময়কালটাকে আসলে আপনার বিশ্লেষণে সামগ্রিকভাবে কিভাবে সংজ্ঞায়িত করবেন? আসলে এগুলোকে ধারণ করা উচিত আমাদের প্রত্যেকেরই, কারণ উনি অনেক কিছু শিখিয়ে গেছেন আমাদেরকে। আর উনি খুব একটা শান্তভাবেই উনি কথা বলতেন, এবং ওনার চলাফেরা বা চরিত্র বা ওনার কথা বলার, সেগুলো যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এই দেশটাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ওনার যে নারীদের প্রতি যে ওনার একটা এটা ভালোবাসা বলবো, বা না, যে অভিভাবক হিসাবে যে নারীদেরকে এগিয়ে আনতে চাচ্ছেন, সে জায়গাটাও আমি করতে চাই। যে ওনার সময় আপনি দেখেন অ্যাসিড নিয়ে ভীষণ ক্যাম্পেইন হয়েছিল, অ্যাসিডটা এখন নাই, আর বিলুপ্ত হয়ে গেছে। এবং আপনারা ওই ব্যাগ নিয়েও, আপনার পলিথিন নিয়েও ক্যাম্পেইন ছিল, তখন কিন্তু সরে এসেছিল মানুষ, সরে এসে আপনি যে চটের ব্যাগ, আপা বললেন চটের ব্যাগ, তারপরে কাপড়ের ব্যাগ, এগুলো চালু হয়েছিল। তো আমরা যদি আসলে ওনার কাজগুলো যদি চিন্তা করি এবং সেটা যদি ধারণ করি, তাহলে আজকে নারীরা দেখেন আপনার এখনও স্ট্রাগল করছে লোন নিয়ে, এখনও নারীদেরকে বিশ্বাস করা যাচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রেই নারীদেরকে প্রমাণ করতে হবে যে তারা পারে। আপনার গার্মেন্টসে নারীরা প্রমাণ করেছে আমরা পারি, যার জন্য আপনার নারীদের দ্বারাই তো গার্মেন্টসটা উঠে এসছে, নারীরাই তো কাজ করছে ওখানে। তারপরে আপনার কৃষিখাতে, সেখানেও নারীদেরকে প্রমাণ করতে হয়েছে যে আমি কৃষিখাতে কাজ করতে পারি, কৃষির সব কিছু জানি, বা আমার দ্বারা হচ্ছে। তো এভাবে আর কত প্রমাণ দিবে নারীরা? আমার প্রশ্ন কিন্তু এখানে, যে আর কত জাতির কাছে নারীরা প্রমাণ দিলে তারপরে তাদেরকে মূল্যায়ন করা হবে, কিংবা তাদেরকে কাজের ক্ষেত্রটাকে তাদের ফ্রেন্ডলি একটা নারী বান্ধব অ্যাটমসফিয়ার তৈরি হবে। আপনার নারীদের মার্কেটিং আউটলেট নেই। আপনি নারীর প্রসঙ্গ আনছেন, মানে আমরা আজকে 4 জন নারী বসে কথা বলছি, এবং যাকে নিয়ে কথা বলছি তিনি আসলে আমাদের নারী হিসেবে অহংকার, নিঃসন্দেহে। কারণ একজন নারী, আমি তখন বলছিলাম যে ফোর্স ম্যাগাজিনের 29তম স্থানে তিনি প্রভাবশালী নারীর তালিকায় এসেছে। এই বাংলাদেশের জন্য নিশ্চয়ই এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, এবং আমরা যারা নারীরা
সামনে যেতে চাই, আমরা যারা কাজ করতে চাই, তাদের জন্য নিশ্চয়ই সেটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। অবশ্যই। আপনি কি মনে আর করেন? এখানে আমরা এই যে 4 জন নারী বসে কথা বলছি, এটা প্রাউড ফিল করছি যে একজন নারী, একজন মহিষী নারীর গল্প আমরা সেই করছি। ঝান্ডাটা কি আসলে এখনকার নারীরা বয়ে নিয়ে যেতে পারছে, আপনার কি মনে হয়? পারা উচিত। এখন সেটা বই নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার গভর্নমেন্টের অনেক দরকার, তাদেরকেও তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমি জানি না নেক্সট গভর্নমেন্ট কি আছে, তবে আমি আশা করছি, মনে করি যে নারী বান্ধব হবে এবং আমাদের এই নারী নেত্রী থেকে যিনি চলে গেলেন, আমাদের একটা বিশাল সমুদ্রের মধ্যে মাঝখানে ফেলে গেলেন কিন্তু। তো আমি মনে করি যে ওনার যে কাজের ভঙ্গি এবং কাজ এবং চিন্তাধারা সেগুলি যদি ধারণ করা হয়, তাহলে আপনার এই নারীরা উঠে আসবে। আর নারী হিসাবে আমি খুবই গর্ববোধ করছি যে একজন নারীর জন্য আমরা যেটা দেখলাম পরশুদিন, যে এত কোটি কোটি মানুষের ঢল, এটা কি করে একজন নারীর জন্য হতে পারে? আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, কয়েকবারই ছিলেন, যেখানে এখন মাঝে মাঝে ধর্মীয় উগ্রপন্থার ডামাডোল আমরা শুনতে পাচ্ছি, সেই পরিবেশে এক্স্যাক্টলি সেই পরিবেশে আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি বলবো যে আমি একজন নারী হয়ে যে এত মহিষী একজন যিনি উনি চলে গেলেন ঠিকই, কিন্তু আমাদের সবার মাঝেই কিন্তু উনি বেঁচে থাকবেন নিঃসন্দেহে। ধন্যবাদ আপা আপনাকে। শাহনাজ আক্তার রানু, আপনার কাছে আমার একটা সাধারণ প্রশ্ন, যে বিএনপিকে আজকে উনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে এসেছেন এবং ওনার আদর্শের অনেক কিছুর প্রভাব সেখানে পড়েছে। আপনি কি মনে করেন যে ভবিষ্যতে বিএনপি ওনার দেখানো আদর্শগুলোকে বহন করে নিয়ে যেতে পারবে ঠিকঠাক মতো সামনে? জি, আমি আশা করি বেগম খালেদা জিয়ার যে আদর্শগুলো ছিল, ওনার ওই আদর্শকে ফলো করে বিএনপি ভবিষ্যতে একটা সুন্দর আগামী বাংলাদেশ গড়ে করবেন। ওনার শাসনামলে উনি যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, বিশেষ করে যে মেয়েদের যে অবৈতনিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে স্থান দখল করে নিতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক প্রশংসার একটি জায়গা। যে শুকরিয়া, মানে এই নারীদের, বেগম খালেদা জিয়ার যে অনেকে বলেন ওনার ব্রু নিয়ে কথা বলেন, ওনার গোলাপি শাড়ি নিয়ে কথা বলেন, ওনার জর্জের শাড়ি নিয়ে কথা বলেন, আমি বলবো যে ওনার এটা একটা, ওই যে বললেন আপনি যে উনি একজন ফ্যাশন আইকন আমাদের, সেই স্টাইলটিকে যে উনি ধারণ করেছেন, আত্মবিশ্বাসের সঙ্গে প্রদর্শিত করতে পেরেছেন, সেটি নিশ্চয়ই নারীদের জন্য একটি উদাহরণ। এই মানুষের যে সমালোচনা আলোচনা এগুলোকে তোয়াক্কা না করে তিনি নিজের মতো করেই দেশ পরিচালনা করেছেন, একটা দল পরিচালনা করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা গতকালকের যে ওনার জানাজা, সেটা আমরা তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার ফারাহ খান, আপনার কাছে জানতে চাই, বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে অবদানের কথা যদি আসে, তাহলে স্বাভাবিকভাবে যেটি আসে যে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের পথে তার যে সূচনাটি হয়েছিল তার হাত ধরে, সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেই অবদানটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি প্রশ্নটা আবার করেন। আমি যদি একটু ব্যাখ্যা করি আপনাকে, যে 80-র দশকে খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক হয় জেনারেল এরশাদের সময়, সে সময় সামরিক শাসন চলছিল। তারপরে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে 3বার গ্রেফতার হয়েছেন। 91 সালে 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে তিনি বিজয়ী হন এবং এরপরে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয় আমাদের দেশে। সেইখানে তার অবদানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওনার নামের সাথে সেই অবদানটি রয়ে গেছে, আপোষহীন। এটি এক ওয়ার্ডেই ওনাকে আসলে ডেসক্রাইব করে দেয়। আমরা জানি, আপনি যে সময়টির কথা বললেন যে এরশাদের সময়কালে, তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং আরও কিছু দল মিলে ওনারা যখন কিনা এরশাদের বিরুদ্ধে ওনারা আন্দোলন করছিলেন, তখন কিন্তু একটি ডিসিশন হয়েছিল। সেই ডিসিশনটিতে বলা হয়েছিল যে কেউ ওনারা এরশাদের সাথে নির্বাচনে যাবেন না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে সে একটি বিরাট একটি মিটিংয়ে শেখ হাসিনা সেখানে বলেছিলেন যে এই নির্বাচনে যারা যাবেন তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবেন, তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে বাংলাদেশের মানুষ চিনবে। এবং আমরা কি দেখেছি, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু তখনকার সময় সবাই জানে, এটা নিউজ পেপারও আছে, আপনি ঘাটলে দেখবেন। সেদিনই রাত্রেবেলা শেখ হাসিনা, ওনার আওয়ামী লীগ, ওনারা ডিসিশন নেয় যে ওনারা এরশাদের সাথে নির্বাচনে যাবে।
সুতরাং যেটি হয়েছে, কিন্তু খালেদা জিয়ার উপরেও কিন্তু মারাত্মক চাপ ছিল, সে আন্দোলনের চাপ একটি সৃষ্টি হয়েছে, যেহেতু আওয়ামী লীগের মতন বড় দল নির্বাচনে চলে গেছে, আন্দোলন থেকে বেরিয়ে গেছে। আবার খালেদা জিয়ার উপরেও সেই চাপটি সৃষ্টি করা হচ্ছিল যেন উনি আন্দোলন থেকে বেরিয়ে আসেন এবং উনি যেন নির্বাচনমুখী হন, কিন্তু উনি কিন্তু সেটি হননি। উনি কিন্তু উনি বলছেন যে না, যেহেতু দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, সুতরাং আমি কিন্তু এই নির্বাচনের সাথে আমি অংশগ্রহণ করব না। পরবর্তীতে যখন উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন, সেই সময় সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো কিন্তু আমাদের দেশে। জি, সেইটি বলছিলাম যে আমরা এখন গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি, আমরা এখন সেই লড়াইটি আমরা উত্তরণের এখনো পথে যাচ্ছি। যে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হলো তার হাত দিয়ে, সেখানে তার অবদানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই অবদানটি তো ওই 91-এর পর থেকে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ কিন্তু অনেকটুকু এগিয়েছিল, কিন্তু যদিও আমরা দেখেছি এরপরে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, আমরা যেটাকে বলে থাকি আমি ডামি নির্বাচন, বা এই 2024-এর নির্বাচন, এই নির্বাচনগুলোয় আমরা দেখেছি যে গণতন্ত্রকে আবারও ঠিক একইভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। কিন্তু এখন আবার আমাদের কাছে একটি সুযোগ এসছে বাংলাদেশটাকে রক্ষা করার, বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার। এবং আমি মনে করি বেগম খালেদা জিয়া উনি আমাদেরকে দিক নির্দেশনা তো উনি দিয়েছেনই, ওনার সময় আপনি বলেছেন যেটি কিনা হয়েছে, ওনার দল এখন আমরা দেখতে পাচ্ছি মানে ওনারা বৃহৎ আকারে আছেন এবং অনেক জনপ্রিয় একটি দল। আমি বিশ্বাস করি ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 17 বছর পরে দেশে এসছেন, উনিও হয়তো ওনার মায়ের আদর্শ, ওনার বাবা মায়ের আদর্শর প্রতিফলন ঘটাবেন এবং বাংলাদেশকে একটি শান্তির জায়গা হিসেবে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করার জন্য ওনার হয়তো নিশ্চয়ই, আমি সাধারণ জনগণ হিসেবে বিশ্বাস করতে চাই যে উনি নিশ্চয়ই সেই বিষয়টিও উনি খেয়াল রাখবেন। এবং আমরা অন্য যারা আছি বা অন্য দলের যারা আছে বা রাষ্ট্রীয় প্রশাসনের সাথে যারা জড়িত আছে, সাধারণ মানুষও যারা আছেন, আমাদেরকেও কিন্তু একই সাথে আমাদেরকেও যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে যেন কোনো ফ্যাসিস্টের যেন আরও জন্ম না হয়। আমাদের দেশটা যেন অবশ্যই যেন গণতন্ত্রের ওয়েতে যেন চলতে পারে, গণতান্ত্রিক ওয়েতে যেন চলতে পারে। তাহলেই কিন্তু আজকে আমরা যেই কারণে যার জন্য আজকে আমরা এখানে একসাথে বসেছি, বেগম খালেদা জিয়ার জন্য, উনি যে গণতন্ত্রটা চেয়েছিলেন বা যেটা করতে চেয়েছিলেন, আমি মনে করি তাহলেই উনাকে আসলে সম্পূর্ণ এবং পূর্ণ সম্মানটুকু দেখানো হবে। জি, ধন্যবাদ আপনাকে। নাসরিন ফাতেমা আওয়াল, বর্তমানে আমরা উগ্রবাদকে নিয়ে খুব নানান ধরনের উত্থানের আশঙ্কার খবর শুনতে পাচ্ছি, আমরা উদ্বিগ্ন নানানভাবে, কিন্তু বেগম খালেদা জিয়া তো মধ্যপন্থার রাজনীতির কথা বলে গিয়েছেন। তার মধ্যপন্থার রাজনীতিতে তার অবদানটি কেমন, আপনার কি মনে হয়? আমি আপনার এই প্রশ্নের আগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ওনার টাইমে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চালু হয়েছিল। জি। তো উনি যে শুধু বাংলাদেশে যারা আছি আমরা তাদেরকে নিয়েই চিন্তা করতেন সেটা না, বাঙালিরা যারা নাকি প্রবাসে আছেন, বাইরে আছেন, তাদেরকে নিয়েও চিন্তা করে তাদের ভালো মন্দ, কারণ অনেক জায়গায় দেখা গেছে যে খুব সমস্যার সম্মুখীন হয় প্রবাসে যারা কাজ করতে যান অনেকেই। তো সেগুলো মাথায় রেখেই উনি কিন্তু প্রবাসী কল্যাণ একটা মন্ত্রণালয় করেছেন, যে প্রবাসীতে যারা আছে তাদের যেন আপনার সমস্যা না হয়, কিংবা হলেও যেন আমরা এটা অ্যাড্রেস করতে পারি। তো ওনার চিন্তাধারাটাকে সেটাই চিন্তা করি যে উনি যে শুধু বাংলাদেশ নিয়ে পড়েছিলেন বা বাংলাদেশের মানুষ যারা দেশের ভেতরে আছে তাদেরকে নিয়ে পড়েছিলেন তা না, প্রবাসীদের কথা ওনার চিন্তা কিন্তু দেশ বিয়ন্ড, দেশের বাইরেও যে আছেন তাদেরকে নিয়ে ওনার একটা বিরাট চিন্তা ছিল, যার জন্যই আপনার এই মন্ত্রণালয়টা আসলো। আপনার প্রশ্নটা মধ্যপন্থার রাজনীতিতে তার অবদান কি, ভূমিকা কি? এখন উনি রাজনীতিবিদ হিসেবে তো আমি বলবো যে এরকম রাজনীতিবিদ বাংলাদেশে একজন হবে সেটা চিন্তা করিনি, আর এরকম দেখা যায়নি। তো সেখানটায় আপনার যে ওনাকে যদি ওনার চিন্তাধারা, ওনার কাজগুলো যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের দেশের আরও দ্রুতগতিতে আমাদের দেশটা এগিয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। শাহনাজ আক্তার রানু, বেগম খালেদা জিয়ার গোটা রাজনৈতিক জীবন থেকে সামগ্রিকভাবে আমরা আসলে কি পেলাম, কি শিক্ষা পেলাম? ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার গোটা রাজনীতিকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে উনি অত্যন্ত বিনয়ী, মিষ্টিভাষী একজন নেত্রী ছিলেন।
ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেমন প্রতিপক্ষকে ঘায়েল করতে বিভিন্ন কুরুচিপূর্ণ শব্দ চয়ন করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মধ্যে আমরা কখনোই দেখিনি যে তিনি এরকম নিকৃষ্টতম ভাষা ইউজ করতে। এটা ওনার চরিত্রের সাথে যায় না। উনি একজন মানবিক, শুধু গণতান্ত্রিক না, উনি একজন মানবিক নেত্রী ছিলেন। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে তার খালেদা জিয়ার যে 31 দফা বাস্তবায়ন, 31 দফা বাস্তবায়ন সহ গুম, খুন, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই এবং একটি মানবিক দেশ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। জি, ধন্যবাদ। ব্যারিস্টার ফারাহ খান, আপনার কাছেও একই প্রশ্ন যে আসলে আমরা কি শিক্ষাটি পেলাম তার রাজনৈতিক জীবন থেকে, ছোট করে আমাকে বলতে হবে। সবচেয়ে বড় শিক্ষা আমার যেটি মনে হয় সেটি হচ্ছে গিয়ে একটি মানুষের সৎ থাকা খুব দরকার, অনেস্টি। সো ওনাকে এবং ওনার আরেকটি জিনিস যেটি আমি সবসময় খেয়াল করতাম, আমার যেটা মনে হতো যে উনি খুব সফট করেও খুব শক্ত দৃঢ়ভাবে কথাগুলো বলতে পারতেন। ওই যে চেঁচামেচি করে বা এই করে ইম্পোজ করে কাজ করতে হবে তা না, কিন্তু উনি বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে উনি ওনার আদর্শের জায়গাটুকু, ওনার কথাটুকু উনি যেটা বলতে চেয়েছে, যেটা বলতে পেরেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা সততা, বিনয় এবং দৃঢ়তা, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা যে সবসময় কিন্তু সব কিছু আপনাকে এগ্রেসিভ ওয়েতেই যে পেতে হবে তা না, আপনার ওয়েটা, আপনার ওয়ে অফ অ্যাপ্রোচটা কি সেটাও কিন্তু ডিপেন্ড করে। সো এটাও একটি জিনিস। এবং আমি যদি এর সাথে একটু অ্যাড করি, আপনি এটাকে মহিলাদের কথা বলছিলেন, মেয়েদের কথা বলছেন, আমি মনে করি উনি আমাদের বাংলাদেশের মেয়েদের জন্য বা মহিলাদের জন্য উনি একটি আইডল হিসেবে উনি আসলে সবসময় উনি থাকবেন। একজন গৃহিণীর থেকে এই জায়গায় আসা, একটি দলের কর্ণধার হওয়া, এত জনপ্রিয় হওয়া এবং আপোষহীন হিসেবে মানে থাকা, কোনো উচ্চবাক্য বা কোনো বাজে ব্যবহার, বাজে শব্দ ব্যবহার না করে নিজের আদর্শের জায়গা ঠিক রেখে যে কাজ করা যায়, নিজের সংসার ঘর সবাইকে রেখেও সে মানে সবাইকে সাথে নিয়ে সবাইকে ঠিক রেখে কাজ করা যায়। এবং যদি দরকার হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমার পরিবারের থেকে আমার দল আগে, আমার দলের থেকে আমার দেশ আগে। এই জিনিসটাও কিন্তু একটি মেসেজ। আমরা দেখেছি উনি তো ওনার স্বামী হারিয়েছেন, উনি ওনার ছোট ছেলে হারিয়েছেন। সন্তান হারানো কিন্তু চারটিখানি ব্যাপার না একটি মায়ের জন্য। উনি কিন্তু চাইলে তারপরে কোনো একটা সময় উনি কিন্তু ভাবতে পারতেন যে উনি তারেক জিয়ার কাছে উনি লন্ডনে চলে যাবেন, কিন্তু উনি কিন্তু সবসময় বলে গেছেন যে বাংলাদেশ, আমরা তাকে বাংলাদেশের প্রশ্নে আপোষ করতে দেখিনি। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য ধন্যবাদ। আশা করি বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ বাংলাদেশের রাজনীতিকেও পথ দেখাবে। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। শেষ করছি আমাদের আজকের টেবিল টক।